শুরু করছি মেধাবী সুপারনোভা অ্যাপের বার্ষিক পরীক্ষার 1 মাসের ক্র্যাশ কোর্সের নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। আজকের ক্লাসে আমরা 3টা অধ্যায় কভার করব। অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা, অধ্যায় 9 জৈব অণু, অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরূপ। এই 3টি অধ্যায়ের সম্পূর্ণ ওভারভিউ আজকের ক্লাসে আমরা কভার করব। সবার প্রথমে আমরা অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা এই অধ্যায় দিয়ে শুরু করব। এখন আমরা জিনতত্ত্ব কি তা দেখব। জিন দ্বারাই প্রজাতির বৈশিষ্ট্য প্রকাশিত এবং নিয়ন্ত্রিত হয়। বিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, নিয়ন্ত্রণ, প্রকাশ, কার্যপদ্ধতি ও তার বংশানুক্রমিক সঞ্চালন পদ্ধতি ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জিনতত্ত্ব। গ্রেগর ইয়োহান মেন্ডেল। মেন্ডেলের গবেষণার মাধ্যমে বংশগতির মৌলিক সূত্রের আবিষ্কার ও প্রকাশের মাধ্যমে যে ভিত্তি রচিত হয় তার উপর নির্ভর করে জীববিজ্ঞানে বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব নামে একটি গুরুত্বপূর্ণ শাখার বিকাশ ঘটে। এই কারণেই মূলত মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। বংশগতি বা হেরিডিটি বলতে বোঝায় যে প্রক্রিয়ায় পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের দেহে সঞ্চারিত হয় তাকেই বংশগতি বলে। গ্রেগর ইয়োহান মেন্ডেল ও তার গবেষণা। গ্রেগর ইয়োহান মেন্ডেল জীবনের শেষাংশে বৈজ্ঞানিক গবেষণায় ব্যাপকভাবে যুক্ত ছিলেন এবং বংশগতির ভিত্তি স্থাপন করেন। তিনি দীর্ঘ 8 বছর ধরে মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। মেন্ডেলের প্রভাব। তার গবেষণার ফলাফলের কারণে তাকে বংশগতির জনক বলা হয়। এখন চলো মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে অ্যানিমেশনের মাধ্যমে মেন্ডেলের গবেষণার একটি ভিডিও দেখি। শুরুতে মেন্ডেল লম্বা এবং খাটো এই বিপরীত লক্ষণযুক্ত দুই ধরনের মটরশুঁটি গাছ নিয়ে তার পরীক্ষা শুরু করেছিলেন। এটি যেহেতু শুধু কাণ্ডের দৈর্ঘ্য এই একটি বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ নিয়ে পরীক্ষা ছিল, তাই এটিকে মনোহাইব্রিড ক্রস বলা হয়ে থাকে। পরীক্ষা শুরু করার আগে তিনি মটরশুঁটি গাছের বিশুদ্ধতা নিশ্চিত করে নেন। এরপর শুদ্ধ লক্ষণযুক্ত একটি লম্বা উদ্ভিদের সঙ্গে শুদ্ধ লক্ষণযুক্ত একটি খাটো উদ্ভিদের কৃত্রিম পরাগ সংযোগ ঘটান, অর্থাৎ লম্বা উদ্ভিদের পরাগরেণু নিয়ে খাটো উদ্ভিদের গর্ভমুণ্ডে স্থাপন করেন। লম্বা ও খাটো উদ্ভিদের মধ্যে সংকরায়নের পরেও সবকটি উৎপন্ন বীজ থেকে শুধু লম্বা উদ্ভিদ পাওয়া যায়। প্রথম সংকরায়নের ফলে পাওয়া এই উদ্ভিদগুলোকে মেন্ডেল প্রথম প্রজন্ম বা F1 বলে নামকরণ করেন। এরপর তিনি F1 প্রজন্মের উদ্ভিদগুলোর নিজেদের মধ্যে পরাগ সংযোগ করে সংকরায়ন ঘটান। দ্বিতীয়বার সংকরায়নের ফলে সৃষ্ট দ্বিতীয় প্রজন্ম F2-তে 3:1 লম্বা এবং খাটো উদ্ভিদ পাওয়া যায়, অর্থাৎ F1 বংশধরের দৃশ্যমান লম্বা উদ্ভিদের মাঝে কোনোভাবে খাটো উদ্ভিদের বৈশিষ্ট্য লুকায়িত ছিল, যেটি দ্বিতীয়বার সংকরায়নের সময় বের হয়ে এসেছে। পরবর্তীকালে মেন্ডেল বীজের বর্ণ এবং বীজের আকার এই দুইটি বৈশিষ্ট্যযুক্ত মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা শুরু করেন। দুটি ভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষার কারণে এটিকে ডাইহাইব্রিড ক্রস বলা হয়। একটি শুদ্ধ লক্ষণযুক্ত হলুদ বর্ণ এবং গোলাকার বীজ উৎপাদনকারী উদ্ভিদের সঙ্গে অপর একটি শুদ্ধ লক্ষণযুক্ত সবুজ বর্ণ এবং কুঞ্চিত বীজ উৎপাদনকারী উদ্ভিদের সংকরায়নে দেখা গেল F1 প্রজন্মের সবকটি উদ্ভিদই হলুদ বর্ণের এবং গোলাকার বীজ উৎপন্ন করে। F1 প্রজন্মের উদ্ভিদগুলোর নিজেদের মধ্যে সংকরায়ন করে F2 প্রজন্মের মধ্যে দেখা গেল 16টি বংশধরের মধ্যে 9টি হলুদ ও গোল, 3টি হলুদ ও কুঞ্চিত, 3টি সবুজ ও গোল ও একটি সবুজ ও কুঞ্চিত বীজ উৎপন্নকারী উদ্ভিদ। তাহলে মেন্ডেল তার গবেষণায় মটরশুঁটি গাছের 7টি বৈশিষ্ট্য নির্বাচন করার পর সেই 7টি বৈশিষ্ট্য ছিল দৈর্ঘ্য, ফুলের অবস্থান, ফলের সংখ্যা, ফলের রং, ফলের আকার, বীজের রং এবং বীজের আকার। মটরশুঁটি গাছের 7টি বৈশিষ্ট্য হল বীজের গঠন বৃত্তাকার অথবা সংকুচিত, বীজের রং হলুদ অথবা সবুজ, ফুলের রং বেগুনি অথবা সাদা, মটরশুঁটির গঠন স্ফীত অথবা সংকুচিত, মটরশুঁটির রং হলুদ অথবা সবুজ, ফুলের অবস্থা
অক্ষীয় অথবা প্রান্তীয়, কাণ্ডের উচ্চতা লম্বা অথবা খাটো। এই 7টি বৈশিষ্ট্য ম্যান্ডেল তার গবেষণার মাধ্যমে নির্বাচন করেন। এই পর্যবেক্ষণে আমরা দেখতে পেরেছি ফুলের রং পরীক্ষা, সাদা এবং বেগুনি রঙের বৈশিষ্ট্যগুলো ম্যান্ডেল তার মটরশুঁটি পরীক্ষায় উল্লেখ করেন। অ্যালিল সম্পর্কে জেনেছি। প্রত্যেকটি জিনের 2টি করে প্রতিরূপ আছে, যার একটি পিতা অন্যটি মাতার কাছ থেকে এসেছে। জিনের এই প্রতিরূপ দুটিকে অ্যালিল বলা হয়। ডিপ্লয়েড জীবের 2টি অ্যালিল একই রকম বা ভিন্ন হতে পারে। যদি অ্যালিল দুটি একই রকম হয় তখন তাকে হোমোজাইগাস বলে, আর ভিন্ন হলে হেটেরোজাইগাস। কোনো নির্দিষ্ট জীবের অ্যালিলগুলোকে তার জিনোটাইপ এবং দৃশ্যমান বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে ফিনোটাইপ বলা হয়। এখন আমরা ম্যান্ডেলের মতবাদ দেখব। ম্যান্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র অ্যানিমেশন ভিডিও থেকে দেখে নেই। ম্যান্ডেলের প্রথম সূত্র। ম্যান্ডেলের গবেষণার উপর ভিত্তি করে পরবর্তীকালে কার্ল করেন্স বংশগতির মৌলিক 2টি সূত্র উপস্থাপন করেন। ম্যান্ডেল নিজে কোনো মতবাদ প্রবর্তন না করলেও সূত্র দুটি ম্যান্ডেলের সূত্র নামে পরিচিত। চলো আমরা সূত্র দুটি বোঝার চেষ্টা করি। ম্যান্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র। সংকর জীবে বিপরীত লক্ষণের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়। এখানে উল্লেখ্য যে ম্যান্ডেলের সময় আধুনিক জিনতত্ত্ব আবিষ্কৃত হয়নি বলে জিনের ভূমিকাটিকে এই সূত্রে ফ্যাক্টর হিসেবে বর্ণনা করা হয়েছিল। আধুনিক জিনতাত্ত্বিক ব্যাখ্যা। আমরা এখন এই সূত্র দিয়ে ম্যান্ডেলের লম্বা ও খাটো বৃক্ষের সংকরণের বেলায় F2 বংশধরে 3:1কে ব্যাখ্যা করতে পারব। ধরে নেই লম্বা মটরশুঁটির জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল টি এবং খাটো মটরশুঁটির জন্য দায়ী জিন হচ্ছে স্মল টি। কাজেই বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের অ্যালিল দুটি হবে ক্যাপিটাল টি টি এবং বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের অ্যালিল দুটি হবে স্মল টি টি। যেহেতু দুটি অ্যালিলই হুবহু একই রকম, তাই এই দুটি হোমোজাইগাস। আগের মতো আমরা ধরে নেই F1 হচ্ছে প্রথম প্রজন্ম এবং F2 দ্বিতীয় প্রজন্ম। বিশুদ্ধ লম্বা মটরশুঁটি গাছের সঙ্গে অপর একটি বিশুদ্ধ খাটো মটরশুঁটি গাছের সংকরায়ন ঘটালে দুটি গাছের পরাগায়নের সময় লম্বা গাছের ক্যাপিটাল টি অ্যালিল খাটো গাছের স্মল টি অ্যালিলের সঙ্গে যুক্ত হয়ে আপত্য গাছের অ্যালিল দুটি হবে ক্যাপিটাল টি স্মল টি এবং আর কিছু হওয়া সম্ভব নয়। যেহেতু লম্বা গাছের অ্যালিল ক্যাপিটাল টি প্রকট গুণ সম্পন্ন, তাই F1 বংশধরের সকল আপত্য মটরশুঁটি গাছের কাণ্ড হবে লম্বা। উভয় জিন দীর্ঘকাল একসঙ্গে থাকলেও বিন্যস্ত বা একীভূত হয়ে যায় না, বরং স্বকীয়তা বজায় রেখে অক্ষুণ্ণ থাকে। F1 প্রজন্মের গাছগুলো নিজেদের ভেতর পরাগায়ন করা হলে F2 প্রজন্মের সম্ভাব্য জিনোটাইপগুলো হবে ক্যাপিটাল টি টি, ক্যাপিটাল টি, স্মল টি ক্যাপিটাল টি এবং স্মল টি টি। ক্যাপিটাল টি প্রকট অ্যালিল হওয়ার কারণে ক্যাপিটাল টি স্মল টি ও স্মল টি ক্যাপিটাল টি গাছগুলো হবে লম্বা এবং স্মল টি টি গাছটি হবে খাটো। অন্যভাবে বলা যায়, প্রকাশিত বৈশিষ্ট্য বা ফিনোটাইপের ভিত্তিতে F2 প্রজন্মের মাঝে লম্বা এবং খাটো গাছের অনুপাত যথাক্রমে 3:1। F2 প্রজন্মের সদস্যদের জিনোটাইপ বিশ্লেষণ করলে দেখা যায় যে 3টি প্রকট লক্ষণধারী গাছের মধ্যে একটি হোমোজাইগাস, বাকি 2টি হেটেরোজাইগাস। যে খাটো লক্ষণটি F1 প্রজন্মে অপ্রকাশিত ছিল, F2 প্রজন্মে হোমোজাইগাস হিসেবে তার প্রকাশ ঘটেছে। একইভাবে যে শুদ্ধ হোমোজাইগাসটি F1 প্রজন্মে অনুপস্থিত ছিল, সেটিও F2 প্রজন্মে ফিরে এসেছে। এ থেকেই প্রমাণ হয় যে প্রথম F1 প্রজন্মে ক্যাপিটাল টি ও স্মল টি একসঙ্গে থাকলেও পরস্পরের স্বকীয়তা বিনষ্ট হয়নি, শুধু গ্যামেট সৃষ্টির সময় পৃথক হয়ে গেছে। ম্যান্ডেল তার গবেষণায় মটরশুঁটি উদ্ভিদ নির্বাচন করেন কারণ মটরশুঁটি একবর্ষজীবী উদ্ভিদ হওয়ায় দ্রুত ফল পাওয়া যায়, উভয়লিঙ্গ হওয়ায় স্বপরাগায়ন করে যৌন প্রজনন সম্পন্ন হয়, বড় ফুলের কারণে সহজে সংকরায়ন সম্ভব,
দলমণ্ডল সুসজ্জিত থাকায় পরনিষেকের সম্ভাবনা নেই। বৈশিষ্ট্য খাঁটি থাকে। বিপরীত বৈশিষ্ট্যের স্পষ্ট প্রকাশ পরীক্ষায় সহায়ক। সৃষ্ট বংশধর উর্বর হওয়ায় নিয়মিত বংশবৃদ্ধি করা যায়। এখন আমরা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্রের অ্যানিমেশন ভিডিও দেখে নেই। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র। ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। দুই বা ততোধিক জোড়া বিপরীত লক্ষণ বিশিষ্ট গাছের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম প্রজন্মে কেবল প্রকট লক্ষণগুলোই প্রকাশিত হবে, কিন্তু জননকোষ সৃষ্টির সময় লক্ষণগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করবে। আধুনিক জিনতাত্ত্বিক ব্যাখ্যা। এই সূত্র প্রমাণের জন্য ম্যান্ডেল দুই জোড়া বিপরীতধর্মী লক্ষণ সম্পন্ন উদ্ভিদের মধ্যে পরাগ সংযোগ ঘটান। তিনি এমন দুটি শুদ্ধ লক্ষণযুক্ত মটরশুঁটি গাছ নিয়েছিলেন যার একটি গোল ও হলুদ বর্ণের বীজ এবং অন্যটি কুঞ্চিত ও সবুজ বর্ণের বীজ উৎপাদনে সক্ষম। ধরা যাক হলুদ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ক্যাপিটাল ওয়াই, সবুজ লক্ষণের জিনের প্রতীক হচ্ছে স্মল ওয়াই, বীজের গোল লক্ষণের জিনের প্রতীক হচ্ছে ক্যাপিটাল আর, কুঞ্চিত লক্ষণের জিনের প্রতীক হচ্ছে স্মল আর, এবং আগের মতো প্রথম প্রজন্ম হচ্ছে F1, দ্বিতীয় প্রজন্ম হচ্ছে F2। ম্যান্ডেলের মতে প্রত্যেক বৈশিষ্ট্যের জন্য দুটি করে জিন দায়ী, অতএব প্রতি জিনের জন্য দুটি করে অ্যালিল হিসেবে হলুদ বর্ণের ও গোল বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর, এবং সবুজ ও কুঞ্চিত বর্ণের বীজযুক্ত উদ্ভিদের জিনোটাইপ হবে স্মল ওয়াই ওয়াই আর আর। কাজেই শুদ্ধ লক্ষণযুক্ত দুটি বীজের আকার এবং বর্ণের জন্য ক্যাপিটাল ওয়াই ওয়াই আর আর এবং স্মল ওয়াই ওয়াই আর আর জিনোটাইপের দুইটি গাছের সংকরণ করে যে আপত্য গাছ পাওয়া যাবে তার F1 প্রজন্মের জিনোটাইপ হবে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। যেহেতু হলুদ বর্ণের এবং গোলাকার অ্যালিল সবুজ এবং কুঞ্চিত বর্ণের অ্যালিলের উপর প্রকট, তাই F1 বংশধরের সবকটি গাছের বীজ হবে গোলাকৃতির এবং হলুদ বর্ণের। দ্বিতীয় সংকরণের সময় F1 বংশধরের ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপের পুং ও স্ত্রী জননকোষ হতে পারে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই স্মল আর। এগুলো পরাগায়নের মাধ্যমে মিলিত হয়ে 16 ধরনের জিনোটাইপ তৈরি করতে পারে। একটি টেবিলের মাধ্যমে আমরা সবকটি জিনোটাইপ বের করে ফেলতে পারি। এগুলোর মধ্যে গোল হলুদ, কুঞ্চিত হলুদ, গোল সবুজ এবং কুঞ্চিত সবুজ এই 4 ধরনের বৈশিষ্ট্য বা ফিনোটাইপ পাওয়া সম্ভব। যেহেতু গোলাকার এবং হলুদ বর্ণের অ্যালিল কুঞ্চিত এবং সবুজ বর্ণের অ্যালিলের উপর প্রকট, তাই আমরা দেখতে পাই 16 ধরনের জিনোটাইপের ভেতর ফিনোটাইপ গোল হলুদ 9 বার, কুঞ্চিত হলুদ 3 বার, গোল সবুজ 3 বার এবং কুঞ্চিত সবুজ 1 বার পাওয়া যায়। অর্থাৎ এদের অনুপাত 9:3:3:1, ঠিক যেমনটি ম্যান্ডেল দেখিয়েছিলেন। জিন তত্ত্ব ও বংশগতিবিদ্যার সম্পর্ক নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও দেখি। জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যার সম্পর্ক। গ্রেগরি ইয়োহান ম্যান্ডেল তার সংকরণ পরীক্ষার ফল থেকে বুঝতে পারেন যে কোনো জীবের প্রতিটি চারিত্রিক বৈশিষ্ট্য একটি উপাদান দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই উপাদান জীবদেহে জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং হ্যাপ্লয়েড গ্যামেট গঠনকালে এই উপাদান সংখ্যায় অর্ধেক হয়ে যায়। কিন্তু উপাদানটি কি, গ্যামেটের কোথায় এটি অবস্থিত এবং এসব উপাদান কিভাবে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, এই বিষয়ে ম্যান্ডেল অবগত ছিলেন না। অপরদিকে জীববিজ্ঞানের জিনতত্ত্ব শাখায় বংশগতি বা হেরিডিটি হল বাবা মা হতে বংশানুক্রমে সন্তান সন্ততিতে জিনগত বৈশিষ্ট্য স্থানান্তরিত হওয়া, যা হয় ক্রোমোজোমের মাধ্যমে। জীবকোষের ক্রোমোজোমের আকৃতি ও দৈর্ঘ্য আলাদা আলাদা এবং দেহকোষে সেগুলো জোড়ায় জোড়ায় থাকে। জোড়ার একটি পিতার কাছ থেকে অপরটি মায়ের কাছ থেকে পাওয়া। ম্যান্ডেল একটি বৈশিষ্ট্যের জন্য একজোড়া ফ্যাক্টর বা উপাদানের কথা বলেছিলেন।
যার একটি পিতা ও একটি মাতার কাছ থেকে আসে, যেমনটি ক্রোমোজোমের ক্ষেত্রে ঘটে থাকে। 1902 সালে বিজ্ঞানী সাটন ও বোভেরি পৃথকভাবে ক্রোমোজোম ও ম্যান্ডেলের উপাদানের মধ্যে মিলের কথাটি সুস্পষ্টভাবে উল্লেখ করেন। এই নিয়ে প্রায় এক যুগ ধরে বিভিন্ন জীবজন্তুর উপর গবেষণা করে দেখা গেল যে ম্যান্ডেলের উপাদান বা জিনের অবস্থান ক্রোমোজোমে। তাই বংশানুক্রমিক গতি প্রকৃতির বিষয়ে ক্রোমোজোম আর উপাদানের মধ্যে এত সাদৃশ্য। গবেষণার ফলাফল থেকে তারা সিদ্ধান্তে উপনীত হন যে জিন ও ক্রোমোজোম অনেক দিক দিয়ে একই রকম আচরণ করে। তাছাড়া বংশগতি নির্ধারণের সময় জিন ও ক্রোমোজোম অভিন্ন আচরণ প্রদর্শন করে। একেই বংশগতির ক্রোমোজোম তত্ত্ব বলা হয়। তাহলে আমরা অধ্যায় 8 জিন তত্ত্ব ও বংশগতিবিদ্যা এই অধ্যায়টি এখানে শেষ করছি। এই অধ্যায় নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাদের মেধাবী সুপারনোভা অ্যাপের ফেসবুক পেজে মেসেজ পাঠিয়ে অথবা হটলাইন নাম্বারে কল করে প্রশ্ন করতে পারো, তোমাদের সমাধান দিয়ে দেওয়া হবে। এখন আমরা পরের অধ্যায় শুরু করব। অধ্যায় 9 জৈব অণু। জৈব অণু সজীব কোষ অসংখ্য অণু দিয়ে গঠিত। এই অণুগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র অণু এবং বৃহৎ অণু, যেগুলো জীবদেহ গঠনে প্রত্যক্ষভাবে জড়িত। এদেরকে জৈব অণু বলে। 6টি মৌলিক পদার্থকে জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। এগুলো হলো কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, যাদেরকে একত্রে মনে রাখার জন্য তুমি CHNOPS এভাবে মনে রাখতে পারো। জীবজগতের গঠনের প্রেক্ষিতে CHNOPS এর 6টি পরমাণুর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু হচ্ছে কার্বন। এ কারণে বলা হয়ে থাকে পৃথিবীতে জীবনের ভিত্তি হচ্ছে কার্বন। জৈব অণু নিয়ে মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে একটি অ্যানিমেশন ভিডিও দেখি। জীবদেহ কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও লিপিড নামে 4 ধরনের জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। এদের ভেতর প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড এই দুইটি জৈব রাসায়নিক পদার্থ ছাড়া সজীব বস্তু তৈরি হয় না। এ থেকে ধারণা করা যায় সৃষ্টির শুরু থেকেই জৈব অণুগুলো তৈরি হয়েছিল এবং বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার ফলে সেগুলো সংযুক্ত হয়ে প্রথম কোষ তৈরি হয়। বিজ্ঞানীরা ধারণা করেন যে বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় এবং শক্তিশালী সৌর বিকিরণ ইত্যাদি কোনো কোনো রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, যার ফলে আদি পৃথিবীতে অজৈব অণু থেকে এই জৈব অণুগুলো তৈরি হয়েছিল। এই ধারণাকে প্রমাণ করার লক্ষ্যে 1953 সালে বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে পরীক্ষাগারে একটি আদি পৃথিবীর কৃত্রিম রূপ তৈরি করেছিলেন। 1953 সালে বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে প্রমাণ করেন প্রাকৃতিক পরিবেশে অজৈব অণু থেকে জৈব অণু তৈরি হওয়া সম্ভব। জীবদেহের মূল উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড ও লিপিড যে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় তাদেরকে কোষের জীবজ পলিমার বলে। যেমন কার্বোহাইড্রেট সরল সুগারের, প্রোটিন অ্যামিনো অ্যাসিডের, নিউক্লিক অ্যাসিড মনোনিউক্লিওটাইডের, লিপিড ফ্যাটি অ্যাসিডের জীবজ পলিমার। কার্বোহাইড্রেট নিয়ে মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে একটি অ্যানিমেশন ভিডিও দেখি। কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট বা শর্করা হলো এমন একটি জৈব যৌগ যা কার্বন, অক্সিজেন ও হাইড্রোজেন দ্বারা তৈরি। কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু 1:2:1 অনুপাতে যুক্ত থাকে। উদ্ভিদের সবুজ অংশে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতেও ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইড ও পানি থেকে কার্বোহাইড্রেট তৈরি হয়। আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত মূল 7টি পুষ্টি উপাদানের একটি হলো কার্বোহাইড্রেট বা শর্করা। শর্করা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকলে তা শরীরে ফ্যাট বা চর্বি হিসেবে জমা হয়। শরীরের শর্করার ভাঙনের পর নানা রকম ক্ষুদ্র সুগার অণুতে বিভক্ত হয় এবং পর্যায়ক্রমে ক্ষুদ্রতম অংশে এসে পৌঁছালে সেটি শরীরের নানা স্থানে শোষিত হয়। কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস। সুগার স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট, যেমন গ্লুকোজ। স্টার্চ মিষ্টি নয়, অদানাদার এবং পানিতে অদ্রবণীয় কার্বোহাইড্রেট। আমাদের পরিচিত উদ্ভিদ থেকে পাওয়া চাল, ময়দা, আলু ইত্যাদিতে প্রচুর পরিমাণে স্টার্চ রয়েছে। কার্বোহাইড্রেটের আণবিক গঠন
আণবিক ওজন ও রাসায়নিক ধর্মের ভিত্তিতেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে ভিডিওটি দেখে আসি। কার্বোহাইড্রেটে আণবিক গঠন, আণবিক ওজন ও রাসায়নিক ধর্মের ভিত্তিতেও কয়েকটি ভাগে ভাগ করা যায়। মনোস্যাকারাইড ক্ষুদ্রতম শর্করা অণু, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজেন। ডাইস্যাকারাইড দুইটি ক্ষুদ্রতম অণু মিলে নতুন বৃহত্তর অণু তৈরি করে, যেমন সুক্রোজ। পলিস্যাকারাইড দুইয়ের বেশি মনোস্যাকারাইড ও ডাইস্যাকারাইড মিলে তৈরি হয়, যেমন স্টার্চ। এদের ভেতর সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম এককের নাম মনোস্যাকারাইড। এটি অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হিসেবে কাজ করে। এদের সাধারণ সংকেত হল CnH2nOn। এদের অণুতে কার্বন পরমাণুর সংখ্যা 5টি হলে তাকে পেন্টোজ সুগার বলে। এখানে দুটি পেন্টোজ সুগারের অণু দেখতে পাচ্ছ। এর একটি ডিঅক্সিরাইবোজ সুগার এবং অন্যটি রাইবোজ সুগার। এই দুটি সুগার গঠনগত দিক থেকে একই, কিন্তু পার্থক্য শুধু এই যে ডিঅক্সিরাইবোজ সুগারে একটি কার্বনের অক্সিজেন নেই। কার্বোহাইড্রেটের বিভিন্ন ধরনের উৎস আছে। শস্য: চাল, গম, ওটস, যব, ভুট্টা। ফলের মধ্যেও কার্বোহাইড্রেট পাওয়া যায়, যেমন কলা, আপেল, আঙুর, কমলা, তরমুজ ইত্যাদি। সবজিতেও প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট আছে, যেমন আলু, মিষ্টি আলু, মটর ইত্যাদি। দানাদার খাবার: মটরশুঁটি, মসুর ডাল, ছোলা, চীনাবাদাম। দুগ্ধজাত পণ্য: দুধ, দই এবং পনির। চিনি জাতীয় খাবার: চিনি, মধু, মেপল সিরাপ এবং কর্ন সিরাপ। প্রক্রিয়াজাত খাবার: রুটি, পাস্তা, স্ন্যাক্স ইত্যাদি। তাহলে বুঝতে পারছো আমাদের দৈনন্দিন খাবারের মধ্যেও আমরা প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট পেয়ে থাকি। নিউক্লিক অ্যাসিড: এখন চলো মেধাবী সুপারনোভা অ্যাপে নিউক্লিক অ্যাসিডের একটি সামারি দেখি। নিউক্লিয়াসের ক্রোমোজোম ও রাইবোজোমে যে জৈব অণু থাকে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। নিউক্লিয়াস ও রাইবোজোম ছাড়াও মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডে নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিড দুই প্রকার: ডিএনএ এবং আরএনএ। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড কোষের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থায়ী রাসায়নিক অণু। এটি কোষের বা সামগ্রিকভাবে জীবের সমস্ত জৈবিক কাজ ও বংশগত বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অথবা রাইবোজোমের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে। ডিএনএ এর সঙ্গে আরএনএ এর মূল পার্থক্য হচ্ছে এটি ডিএনএ এর মতো দুই সূত্র বিশিষ্ট নয়, এটি নিউক্লিওটাইডের একক চেন বা শিকল। সম্পূর্ণ অধ্যায় শেষ হলে অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখে নিবে। প্রোটিন নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও অ্যাপ থেকে দেখে আসি। বিভিন্ন ধরনের এনজাইম, অ্যান্টিবডি ও হরমোন দ্বারা কোষের জৈব ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রিত হয়। এগুলো সবই প্রোটিন। একাধিক অ্যামিনো অ্যাসিড সুবিন্যস্ত হয়ে একটি প্রোটিন তৈরি হয়। অ্যামিনো অ্যাসিড 20 ধরনের অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি লম্বা একটি চেইনের মাধ্যমে একটি প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি হয়। অ্যামিনো অ্যাসিডের বিন্যাসের ভিন্নতার কারণে প্রোটিনের প্রাথমিক গঠন একে অপর থেকে পৃথক হয়। ডিএনএতে নিউক্লিওটাইডের বিন্যাসের উপরই অ্যামিনো অ্যাসিডের বিন্যাস নির্ভর করে। সাধারণত 3টি বেজ মিলে একটি অ্যামিনো অ্যাসিড যুক্ত হওয়ার সংকেত তৈরি করে। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ পরবর্তী অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে পেপটাইড বন্ড তৈরি করে। এভাবে অসংখ্য অ্যামিনো অ্যাসিডের সংযুক্তির ফলে একটি পেপটাইড চেইন বা প্রোটিন তৈরি হয়। এখানে উল্লেখ্য যে 20টি অ্যামিনো অ্যাসিডের ভেতর মানুষ 11টি তার শরীরে সংশ্লেষ করতে পারে, বাকি 7টি খাদ্যদ্রব্য থেকে সংগ্রহ করতে হয়। প্রোটিন সংশ্লেষণ: কয়েকটি ধাপে প্রোটিন সংশ্লেষণের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়। প্রথম ধাপ, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এ সময় টি নিউক্লিওটাইড ইউরাসিল বেজে রূপান্তরিত হয়। দ্বিতীয় ধাপ, আরএনএ কয়েক ধরনের হয়, যেমন এমআরএনএ, টিআরএনএ। এদের মধ্যে টিআরএনএ নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করে রাইবোজোমে নিয়ে আসে। অ্যামিনো অ্যাসিড রেখে টিআরএনএ রাইবোজোম থেকে বেরিয়ে যায়। তৃতীয় ধাপ, এই অ্যামিনো অ্যাসিডের সাহায্যে এমআরএনএ নির্দিষ্ট একটি প্রোটিন সংশ্লেষণ করতে পারে। এই প্রক্রিয়াটি বারবার চলতে থাকে। এভাবে অ্যামিনো অ্যাসিডের একটি চেইন তৈরি হয়, যাকে পলিপেপটাইড চেইন বা প্রোটিন বলে। প্রোটিনের কাজ: শক্তি সরবরাহ করে এবং শারীরিক বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে।
প্রোটিন কোষের ভেতরে বাইরে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটায়। হরমোন হিসেবে টিস্যু ও অঙ্গের মধ্যে যোগাযোগে সহায়তা করে। শরীরের তরলগুলোর অ্যাসিড ক্ষারক ভারসাম্য নিয়ন্ত্রণ করে। সংক্রমণের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। লিপিড লিপিড নিয়ে একটি অ্যানিমেশন ভিডিও মেধাবী সুপারনোভা অ্যাপ থেকে দেখে নেই। লিপিড বলতে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত স্নেহ জাতীয় পদার্থকে বোঝায়। লিপিড উদ্ভিদ ও প্রাণীর দেহের একটি গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক পদার্থ। 1943 সালে জার্মান বিজ্ঞানী ব্লোর সর্বপ্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন। লিপিড সাধারণত প্রাণী ও উদ্ভিদ দেহের তেল ও চর্বি রূপে থাকে। এটি উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গাণু, বিশেষ করে ফল ও বীজে অধিক পরিমাণে থাকে। লিপিডের কাজ: এটি কোষের গঠনে, শক্তি সংরক্ষণে, তাপ নিয়ন্ত্রণ, আন্তঃকোষীয় এবং যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। লিপিড প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে লিপোপ্রোটিন গঠন করে, যেটি শক্তি উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত। ফসফোলিপিড নামে এক ধরনের লিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এক ধরনের লিপিড বিশেষ ভূমিকা পালন করে। চর্বি ও তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে খাদ্য হিসেবে জমা থাকে। বিভিন্ন তেল বীজের অঙ্কুরোদ্গমের সময় লিপিড খাদ্য রূপে গৃহীত হয়। মোম জাতীয় লিপিড পাতার বহিরাবরণের স্তর সৃষ্টি করে, অতিরিক্ত প্রস্বেদন রোধ করে এবং বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকেও উদ্ভিদকে রক্ষা করে। অ্যামিনো অ্যাসিড: 20 ধরনের অ্যামিনো অ্যাসিড বিভিন্ন বিন্যাসে মিলে একটি প্রোটিনের প্রাথমিক গঠন তৈরি করে। প্রাথমিকভাবে প্রোটিন হলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি লম্বা একটি চেইন। অ্যামিনো অ্যাসিড নিয়ে অ্যানিমেশন ভিডিও মেধাবী সুপারনোভা অ্যাপে পেয়ে যাবে। জীবের অণুসমূহের পারস্পরিক সম্পর্ক: প্রত্যেকটি জৈব অণু একে অপরের গঠনের সঙ্গে এবং জৈবিক কাজ সম্পন্ন করার ব্যাপারে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। যেমন কার্বোহাইড্রেট এবং নিউক্লিক অ্যাসিড পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। ডিএনএ নামক নিউক্লিক অ্যাসিড ডিঅক্সিরাইবোজ নামে একটি পেন্টোজ সুগার দিয়ে গঠিত, যেটি একটি কার্বোহাইড্রেট। একইভাবে কার্বোহাইড্রেট এবং লিপিড, কার্বোহাইড্রেট এবং প্রোটিন, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড, প্রোটিন ও লিপিড এভাবে প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে অধ্যায় 9 জৈব অণু নিয়ে সবগুলো টপিক নিয়ে একটি ওভারভিউ আমি দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই ক্লাস শেষে প্রতিটি টপিক রিলেটেড অ্যানিমেশন সম্পূর্ণ ভিডিওগুলো অ্যাপ থেকে দেখে নিবে এবং ভিডিও শেষে এমসিকিউগুলোর অ্যান্সার দিয়ে নিজের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে নাকি বুঝতে পারবে। এখন শুরু করব আজকের শেষ অধ্যায়, অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরূপ। পৃথিবীর মোট পানির 98% পানি হচ্ছে সমুদ্র মহাসমুদ্রের লোনা পানি এবং মাত্র 2% পানি হচ্ছে স্বাদু পানি। এই 2% পানির মধ্যে 69% রয়েছে বরফ বা হিমবাহ আকারে মেরু অঞ্চলে এবং উঁচু পর্বত শৃঙ্গে। বাকি 31%-এর 30%ই হচ্ছে ভূগর্ভস্থ পানি, যেটি রয়েছে মাটির নিচে। বাকি 1% পানি হচ্ছে খাল, বিল, নদী, নালা বা মেঘ বৃষ্টি ইত্যাদির পানি। অ্যাকুইফার: মাটির নিচে পানি জমা হয় যেখানে প্রবেশ্য শিলা অ্যাকুইফার তৈরি করে। প্রবেশ্য ও অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থানের ভিত্তিতে অ্যাকুইফার 2 ধরনের হয়ে থাকে। 1 উন্মুক্ত অ্যাকুইফার, 2 আবদ্ধ অ্যাকুইফার। উন্মুক্ত এবং আবদ্ধ অ্যাকুইফারের অ্যানিমেশন ভিডিও তোমরা অ্যাপে দেখে নিবে। উন্মুক্ত অ্যাকুইফার: ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভস্থ যে কোনো পানির স্তর পর্যন্ত যদি অনুপ্রবেশযোগ্য শিলাস্তর থাকে তবে ভূপৃষ্ঠস্থ পানি সহজে তার ভিতর প্রবেশ করতে পারে। এজন্য এই স্তরের পানি উত্তোলন করে ফেললেও সেটি পুনরায় পূর্ণ হওয়া সম্ভব। আবদ্ধ অ্যাকুইফার: উন্মুক্ত অ্যাকুইফারের চেয়ে মাটির অনেক গভীরে আবদ্ধ অ্যাকুইফার অবস্থিত। এই অ্যাকুইফারের উপরে এবং নিচে 2টি অপ্রবেশ্য শিলাস্তর থাকে। এই অপ্রবেশ্য স্তরে পানি প্রবেশ করতে পারে না বলেই চলে। আবদ্ধ অ্যাকুইফারের ছিদ্র বা ফাটল দিয়ে ভূগর্ভে থাকা উচ্চচাপের পানি বাইরে বের হয়ে আসলে তাকে আর্টেসিয়ান কূপ বলা হয়। বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি: পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে শক্তি কাজ করে ভূ অভ্যন্তর থেকে এবং কিছু শক্তি কাজ করে ভূপৃষ্ঠের বাইরে থেকে।
কাজেই যেসব কারণে ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। 1. ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া। 2. ভূ বহিস্থ প্রক্রিয়া। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়া। ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ায় পৃথিবীতে দুটি ঘটনা ঘটতে পারে। পৃথিবীর সবচেয়ে উপরের স্তর বা ভূপৃষ্ঠে অবস্থিত শিলাসমূহের আকার ও অবস্থানের পরিবর্তন দেখা যেতে পারে, অথবা ভূপৃষ্ঠের থেকে ম্যাগমা বের হয়ে এসে আগ্নেয়গিরি সৃষ্টি করতে পারে। এজন্য ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়: বলের প্রভাবজনিত বিকৃতি, আগ্নেয়গিরি সংক্রান্ত। বলের প্রভাবজনিত বিকৃতিতে দুই ধরনের বল কাজ করে: সংকোচন বল, প্রসারণ বল। চিত্রে দেখতে পাচ্ছ ভাঁজের উঁচু বা তরুণাকৃতির অংশ অ্যান্টিক্লাইন বা উত্তল ভাঁজ এবং নিচু বেসিনের মতো অংশকে সিনক্লাইন বা অবতল ভাঁজ বলে। তিন ধরনের চ্যুতি সম্পর্কে জানি: স্বাভাবিক চ্যুতি, স্ট্রাইক স্লিপ চ্যুতি, বিপরীত চ্যুতি। স্বাভাবিক চ্যুতির ক্ষেত্রে একটি শিলাখণ্ড অপর শিলাখণ্ড থেকে নিচে নেমে যায়। স্ট্রাইক স্লিপ চ্যুতিতে দুটি শিলাখণ্ড পাশাপাশি অবস্থান পরিবর্তন করে। খাড়া দিকে অবস্থান পরিবর্তন না হওয়ায় এক্ষেত্রে কোনো চ্যুতি খাড়াই দেখা যায় না। বিপরীত চ্যুতি: এই ধরনের চ্যুতির ক্ষেত্রে একটি শিলাখণ্ড অপর একটি শিলাখণ্ডের ওপরে উঠে যায় এবং ঊর্ধ্বগামী শিলাখণ্ডের কিছু অংশ নিচের শিলাখণ্ডের উপর ঝুলে থাকে। আগ্নেয়গিরি সংক্রান্ত: পৃথিবীর ভূমিরূপ সৃষ্টির ভূ অভ্যন্তরস্থ প্রক্রিয়ায় সৃষ্ট একটি চমকপ্রদ ভূমিরূপ হচ্ছে আগ্নেয়গিরি। এক্ষেত্রে ভূ অভ্যন্তর থেকে গলিত পাথর, ছাই, বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, উত্তপ্ত পাথরের টুকরো ইত্যাদি বাইরে বের হয়ে আসে। লাভার ধরনের উপর ভিত্তি করে আগ্নেয়গিরি দুই ধরনের হতে পারে: বিস্ফোরক ধরনের, শান্ট বা শিল্ড ভলকানো। আবার আগ্নেয়গিরির সক্রিয়তার উপর ভিত্তি করে আগ্নেয়গিরিকে তিন ভাগে ভাগ করা হয়: সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সামুদ্রিক আগ্নেয়গিরি: স্থলভূমির মতো সমুদ্রের নিচেও আগ্নেয়গিরি পাওয়া যায় এবং সেগুলো থেকে অগ্ন্যুৎপাতও হয়ে থাকে। এই ধরনের আগ্নেয়গিরি থেকে যে লাভা বের হয় সেগুলো সমুদ্রের পানির সংস্পর্শে এসে জমাট বেঁধে পানির নিচে পর্বতমালার সৃষ্টি করে থাকে। ভূবহিস্থ প্রক্রিয়া: ভূবহিস্থ প্রক্রিয়ায় পানি, বায়ু এবং বরফ এই তিনটি এজেন্ট কাজ করে। এই প্রক্রিয়ায় তিনটি মূল ধাপ রয়েছে: ক্ষয়কার্য, পরিবহন, অবক্ষেপণ। ক্ষয়কার্য: প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার দুর্বল ও ক্ষয় হওয়ার প্রক্রিয়াকেই বিচূর্ণীভবন বলে। তিন প্রক্রিয়ায় বিচূর্ণীভবন হতে পারে: ভৌত বিচূর্ণীভবন, রাসায়নিক বিচূর্ণীভবন, জৈব বিচূর্ণীভবন। এই তিন প্রকারের বিচূর্ণীভবন সম্পর্কে একটি অ্যানিমেশন ভিডিও দেখি। ভৌত বিচূর্ণ ভবন এই প্রক্রিয়ার শিলা বিভিন্ন ভৌত শক্তি দ্বারা প্রবাহিত হয় এবং খণ্ড বিখণ্ড হয়ে অপেক্ষাকৃত ক্ষুদ্র কণায় পরিণত হয়। এই ক্ষেত্রে শিলার গঠনকারী খনিজসমূহের রাসায়নিক গঠন অক্ষুণ্ণ থাকে, শুধু শিলার আকার এবং আকৃতির পরিবর্তন হয়। যেমন একটি বড় গ্রানাইট এই প্রক্রিয়ায় ক্ষুদ্র ক্ষুদ্র নুড়ি পাথরে পরিণত হয়। উল্লেখযোগ্য ভৌত বিচূর্ণ ভবন প্রক্রিয়ার মধ্যে আছে হিমজনিত প্রক্রিয়া, লবণ স্ফটিক গঠনজনিত, তাপের পরিবর্তনজনিত। রাসায়নিক বিচূর্ণ ভবন: রাসায়নিক বিক্রিয়ার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিচূর্ণ ভবন বিভিন্ন রকম হতে পারে: জারণ, পানি যোজন, আর্দ্র বিশ্লেষণ, অম্লীয় বিক্রিয়াজনিত। জৈব বিচূর্ণ ভবন: উদ্ভিদ এবং প্রাণীর কার্যক্রম দ্বারা অনেক ক্ষেত্রে শিলা চূর্ণ বিচূর্ণ হতে পারে। যেমন কিছু কিছু উদ্ভিদ পাথরে জন্মাতে পারে। এসব উদ্ভিদের শেকড় পাথরের গায়ে চাপ সৃষ্টি করে আরো গভীরে প্রবেশ করে এবং এর ফলে পাথরের ফাটল সৃষ্টি হয়। যেমন স্পেনের লা পালমায় বাসল্ট নামক আগ্নেয় শিলায় লাইকেন দ্বারা ঘটিত জৈব বিচূর্ণ ভবন। পরিবহন: বিচূর্ণীভবনের পর পানি, বায়ু অথবা বরফ দ্বারা সেই অবক্ষেপ প্রবাহিত হয়। পরিবহন নিয়ে একটি ভিডিও দেখে আসি। বিচূর্ণ ভবনের পর পানি, বায়ু অথবা বরফ দ্বারা সেই অবক্ষেপণ পরিবাহিত হয়। এক্ষেত্রে অবক্ষেপ কি দ্বারা পরিবাহিত হচ্ছে তার উপরে সেই পরিবহনের গতি নির্ভর করে। যেমন নদীতে পানি দ্বারা পরিবহন অপেক্ষাকৃত দ্রুত সংগঠিত হয়, অপরদিকে বরফ বা হিমবাহের দ্বারা পরিবহন তুলনামূলকভাবে অনেক ধীর গতিতে হয়ে থাকে। পাহাড়ি নদী এবং হিমবাহতে বড় আকারের পাথর পরিবাহিত হতে পারে, তবে বায়ুর ঘনত্ব পানির তুলনায় প্রায় 1000 ভাগের 1 ভাগ হওয়ায় তা বড় আকারের অবক্ষেপ পরিবহন করতে পারে না। অবক্ষেপণ:
অবক্ষেপণের ফলে নদীবাহিত পলি জমা হয়ে প্লাবনভূমি সৃষ্টি হয়। সমুদ্রে নদীর পানি যেখানে মেশে সেখানে বদ্বীপ গঠিত হয়। বায়ুবাহিত ধূলিকণা জমা হয়ে লোয়েস নামক উর্বর ভূমি গঠন করে। মরুভূমির বিভিন্ন আকারের বালিয়াড়িও বায়ুবাহিত বালি জমা হয়ে তৈরি হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে তা বায়ুপ্রবাহের সঙ্গে অবস্থান পরিবর্তন করে। হিমবাহ দ্বারা পরিবাহিত অবক্ষেপ জমা হয়ে বিভিন্ন ধরনের মোরেইন নামক ভূমিরূপ গঠন করে। বুলগেরিয়ায় আইসি হ্রদের চারপাশে এ ধরনের ভূমিরূপ দেখা যায়। আজকের বিজ্ঞান ক্লাসের এই 3টি অধ্যায় নিয়ে ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের যে কোনো কনফিউশন ক্লিয়ার করার জন্য মেধাবী সুপারনোভা অ্যাপের ফেসবুক পেজে অবশ্যই মেসেজ পাঠাবে অথবা হটলাইন নাম্বারে কল করে তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো।